ওজন রবি ঠাকুর ধর্মমোহে লিখেছিলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজ শুধুমাত্র সমস্ত ষষ্ঠ দফা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কখনো কেউ মারা গিয়েছে কিংবা কোনো জায়গাতে ইট বর্ষণ হয়েছে। যাবতীয় বিষয় নিয়ে আজকের অ্যানালিসিস প্রোগ্রাম চলবে আগামী 1 ঘন্টায়। কিন্তু প্রশ্ন উঠছে, এবারও বলা গেল না যে ষষ্ঠ দফায় বাংলাতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তার কারণ গত 5 দফাতে বারবার বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অশান্তির ছবি। ষষ্ঠ দফাতেও সেই নজির একেবারেই কাটানো গেল না। এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাফ প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, প্রার্থীকে আতলা ইট গণতন্ত্রের নয়া রূপ? আমার দ্বিতীয় প্রশ্ন, ইভিএমেও ছাপ্পা, আবার সে ছবি ভুয়ো বলছে নির্বাচন কমিশন, বিজেপির কোর্টে এক্সট্রা গোল? আমার তৃতীয় প্রশ্ন, প্রার্থী দেখলেই গো ব্যাক স্লোগান নতুন ট্রেন্ড? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, ষষ্ঠ দফার ভোট আসলে সবার মরণ কামড় দেওয়ার নিদর্শন, ষষ্ঠ দফাতে শুধুমাত্রই প্রত্যেকে একসঙ্গে মরণ কামড় দিচ্ছে কি? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে আগামী 1 ঘন্টায়। কিন্তু প্রশ্ন উঠছে, আদত কতটা কি উত্তর পাওয়া যাবে তার থেকেও বড় প্রশ্ন উঠবে, এবারেও ষষ্ঠ দফাতেও বলা গেল না যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমরা একেবারে পরিচয় পর্বে আসবো, আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন যারা তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অ্যাডভোকেট রুবি মুখার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অনুরাগ সিং দীক্ষিত, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ এবং স্বাগত ট্রাইপি বাংলায় আসার জন্য, এক কথায় অঞ্জনের এই শোতে আসবার জন্য। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি রাজনৈতিক বিশ্লেষকের কাছে, জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, শুধুমাত্র ষষ্ঠ দফায় নয়, এর আগে যতগুলো দফা পরপর গিয়েছে, একটা ট্রেন্ড অত্যন্ত কমন, সেটা হলো কোনো প্রার্থীকে দেখলেই গো ব্যাক স্লোগান। নতুন কোনো ট্রেন্ড নাকি জয়দেব বাবু এটা? আসলে আমরা যখন নির্বাচনের জায়গা থেকে সরে গিয়ে একটা পারস্পরিক প্রতিহিংসার জায়গায় নিয়ে যাই, তখন আমাদের কাছে এটা আর নির্বাচন থাকে না, এটা আর গণতন্ত্রের উৎসব থাকে না। এটা একটা লড়াইয়ের ময়দান তৈরি করে, যেখানে পারস্পরিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে দুটো রাজনৈতিক দল বলুন বা 3টে রাজনৈতিক দল বলুন, সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের এজেন্ডাকে আত্মসিদ্ধি করার জন্য সামনের সারিতে নিয়ে আসছে এই সমস্ত প্রান্তিক মানুষগুলোকে, এবং তাদের যে কর্মী, সেই কর্মী একদম নিচুতলার কর্মী, তাদেরকে এরা বোঝাচ্ছে যে এটা তোমার কাছে মরণপণ লড়াই, যদি তুমি এই লড়াই জিততে না পারো তাহলে তোমার অস্তিত্ব বিপন্ন হবে। কিন্তু পরক্ষণে এরা কিন্তু 5 স্টার হোটেলে টিউলিপ গ্লাস হাতে নিয়ে একই সঙ্গে পার্টি করছে, আনন্দ করছে, একে অপরকে গলা জড়াজড়ি করে জড়িয়ে ধরছে। কিন্তু এরা মাঠে ময়দানে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেন নিজের বাড়ির সম্পত্তি নিয়ে মারামারি চলছে এবং নিজেদের সম্পত্তির জন্য এরা কাড়াকাড়ি করছে। সেই জায়গা থেকে এদের যে প্রাতিষ্ঠানিক নির্বাচনে অংশ নেওয়ার যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকে আজকের এই নির্বাচনকে এরা হাস্যাস্পদ করে তুলেছে গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য, যেখানে ইলেকশন কমিশনও নিজে সচেষ্ট নয়। ইলেকশন কমিশনও যেখানে তাদের যে সমস্ত আচরণবিধি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী রামের মূর্তিকে সামনে রেখে ভোট লড়ছে, সেই জায়গা থেকে এই নির্বাচনে কোনো কিছুই আর নিয়ম শৃঙ্খলা মেনে হচ্ছে বলে তো মনে হয় না। কারণ এই নির্বাচন দাঁড়িয়েছে যেন একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ জয়ের জন্য এরা ডেসপারেট, এরা খুন করতেও পিছপা হয় না।
এবং এদের খুন রাহাজানি রক্তপাত করে এরা ক্ষমতা দখল করতে চায়। আসলে এদের দেশ সেবা বা দেশের মানুষের সেবা করার ইচ্ছা থেকে বেশি বোধহয় নিজেদের স্বার্থসিদ্ধি এবং পকেটের সেবা করার জন্য এরা উৎসুক, যার জন্য আজকে এরা নির্বাচনকে এই একটা হিংসাত্মক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখান থেকে মানুষের নির্বাচনের প্রতি যে একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসা সেটা উঠে গিয়ে নির্বাচনকে এরা একটা হাস্যকর জায়গায় পরিণত করছে। বেশ জয়দেববাবু, বোঝার চেষ্টা করলাম, আপনিও হয়তো অনেকটি বোঝানোর চেষ্টা করলেন দর্শকদেরকে। এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন, অনেক রকম প্রশ্ন হয়তো সারাদিন ধরে তৈরি হয়েছে আপনাদের মধ্যে, যারা যারা দর্শক ইতিমধ্যে ট্রাইক টিভি বাংলা দেখছিলেন। প্রশ্ন নানান রকম রয়েছে, সত্যি উত্তরগুলো অত্যন্ত অধরা হয়ে থাকে সব সময়ে, কিন্তু একটু জানার চেষ্টা করি। এবার সরাসরি চলে আসবো অনুরাগবাবুর কাছে। অনুরাগবাবু, কে করছেন বলুন তো? ভোট আসলে বারবার করে বিভিন্ন প্রার্থীকে আপনারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আজ তো নজিরবিহীন কাণ্ড করেছেন, একেবারে দেবাংশু তার প্রোফাইল থেকে সরাসরি এক ফেক ভিডিও ছাড়া হয়েছে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে। এরপরও আপনারা বলবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? প্রথম বলি, নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো ভারতবর্ষে পালন করার কথা, প্রথম নির্বাচন আমরা দেখছি ভারতবর্ষের ইতিহাসে যে কোনো নির্বাচন 3 মাস চলছে। যাক, সে কথা বাদ দিয়ে যদি আমরা বলি, আজকে ষষ্ঠ দফার নির্বাচনের পরেও যে উৎসাহ আমাদের কর্মীদের মধ্যে আছে এবং আমাদের যে রিপোর্ট এসছে যে আমাদের প্রার্থীদের নিয়ে, সেটা খুবই স্যাটিসফ্যাক্টরি। আর দেখুন, আপনার কথার যে আমি সরাসরি উত্তর দিতে গিয়েই বলি, যাদেরকে গো ব্যাকের স্লোগান দেওয়া হচ্ছে, আমাদের দলের এটা সৃষ্টি না, আমাদের দলের এটা কালচার না। এবার দেখুন, যে মানুষরা আসছেন, যারা মানুষের চাকরি খেয়েছেন, যারা আপনারা করতে বাধ্য হচ্ছেন। না, শুনুন, না, একেবারেই না। এই ছবিটা একবার দেখুন আমাদের অনুরাগবাবু, একবার এই ছবিটা দেখুন, যে ছবিটা একবার দেখাচ্ছি। দেখুন, এই ছবিটা আপনাদের তরফ থেকেই পোস্ট করা হয়েছে। ছবিটা দেখুন, ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। না, শুনে নিন প্লিজ। দেখুন, দর্শক যারা যারা দেখছেন তাদের মধ্যেও তারাও বিভ্রান্ত হবেন। সত্যি তো ছাপ্পা ভোট হচ্ছে, বিজেপি করছে, আপনারা সেটা দেখাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করছেন। না, তৃণমূলের পেজ থেকে যে ছবি দেওয়া হয়েছে সেই ছবিটাও আপনাদের সামনে দেখাই। একেবারে বড় বড় করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পোস্ট করা হয়েছে, নন্দীগ্রামে নির্দ্বিধায় ছাপ্পা অ্যান্ড আউটরাইট ইলেকটোরাল ফ্রড, বড় বড় করে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, দেখুন, যদি প্লিজ শুনে নিন কোশ্চেনটা অনুরাগবাবু। মানুষকে বিভ্রান্ত করার একটা প্রসেস হয়, এতটা প্রসেস ঠিক নয় হয়তো, তার কারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটা ফেক ভিডিও। আপনারা সন্দেশখালীর ক্ষেত্রেও নানান রকম স্ট্রিং অপারেশন করছেন, নানান রকম ভিডিও বের করছেন, এখন এই ভিডিও বের করছেন। নির্বাচনের প্রাককালে, নির্বাচনের সময়তে এখনো আরো একটা দফা বাকি, আর কি কি করবেন বলুন তো আপনারা? দেখুন, আপনাকে সরাসরি ভাবে আমি বলি, আমরা দেখিয়েছি উত্তরপ্রদেশের একটা ছেলে, যে মাইনার 16 বছরের ছেলে, আবার উত্তরপ্রদেশে চলে যাচ্ছে। এবং বাংলায় ফিরে আসুন। এই নির্বাচন তো দেখুন, এই নির্বাচন শুনুন, এই নির্বাচন তো বাংলার বিধানসভার নির্বাচন না, এই নির্বাচন কেন্দ্রীয় সরকার আপনারা মনে করছেন, অনুরাগবাবু, আপনারা মনে করছেন সেটা না? শুনুন, যে লোকসভার ভোট হচ্ছে না, বিধানসভার ভোট হচ্ছে। শুনুন, আমি বলছি আপনাকে, ইলেকশন কমিশন উত্তরপ্রদেশে কোথায় ছিল যখন একটা 16 বছরের ছেলে 8 বার ছাপ্পা দিয়ে সে গর্ব করে ভিডিও মিডিয়ায় ছেড়েছে, যখন একটা গ্রামের প্রধানের ছেলে 12 বছরের ছেলে ভোট দিতে চলে যায়। ফলে দেখুন, ইলেকশন কমিশন যেরকম আমাদের ফোনে একটা সাইলেন্ট বাটন হয় না, যখন আমাদের ইচ্ছা হয় আমরা সাইলেন্ট করে দিলাম, যখন আমাদের ইচ্ছা হলো ভলিউম বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, সেরকম একটি ভূমিকা পালন করছে। এবং দেখুন, বিজেপির যারা আছেন কর্মীরা, বিজেপির যারা নেতারা আছেন, তারা বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গতে তাদের পায়ের নিচে মাটি নেই। দেখুন, তারা তো সংগঠন নেই। আজকে আপনি একটা কথা মনে করুন, আপনার ট্রাইব টিভি, আপনার কাছে পুরো সেট আপ আছে, আপনি অ্যাঙ্কার আছেন, আপনার চ্যানেল আছে বলে তো আপনি শোটা করছেন, আপনার কাছে পুরো সেট আপ আছে। কিন্তু বিজেপি যে নির্বাচন লড়তে যাবে, তাদের পায়ের নিচে মাটি নেই, তাদের ভিত্তি নেই, তাদের সংগঠন নেই। সংগঠন ছাড়া নির্বাচন করবেন? সব মেনে নিচ্ছি অনুরাগবাবু, প্লিজ, আমরা তর্কের খাতিরে সব মেনে নিচ্ছি। বিজেপির কাছে কিছু নেই, বিজেপির পায়ের তলার মাটি শক্ত নেই, সব মেনে নিচ্ছি। তাহলে এই ছাপ্পা ভিডিও কেন করতে হচ্ছে? এই ছাপ্পা ভিডিওটা ফেক, সেটা কেন প্রমাণিত হচ্ছে? দেখুন, এইরকম যদি কোনো ভিডিও নির্বাচনের মধ্যে চলে আসে,
তাহলে নিশ্চিতভাবে গণতন্ত্রের যে মানুষ গণদেবতা তাদের তো নিশ্চিতভাবে একটা সন্দেহের জায়গা থাকবে যে আমরা যে ভোট দিতে যাচ্ছি, আরো বেশি আমরা যে সন্দেহ বাড়ি জাগবে থেকে যখন সরকার- অল ইন্ডিয়া আমরা যে- তৃণমূল আমরা কংগ্রেসের যে মতো ভাবে আপনাদের বেরোচ্ছি, কথায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হলেও আপনারা বলছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আপনাদের থেকে যখন এই পোস্টটা হয় তখন মানুষ আরো বেশি বিভ্রান্ত হয়। আমি এখান থেকে চলে যাব সরাসরি একেবারে অ্যাডভোকেট রুবি একটা মুখার্জির কথা কাছে। খালি- একটা আমি কথা আসবো খালি- আসবো খালি অনুরাগ একটা বাবু, কথা আসবো। বলবো আমি। হ্যাঁ, নিশ্চয়ই, please, বলুন, একটা বলুন, কথা খালি বলুন। বলে দিই হ্যাঁ, নিশ্চয়ই, আপনাকে। বলুন 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 বলুন। হ্যাঁ, আপনি বলছেন আঞ্চলিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আপনি তো টিভির অ্যাঙ্কার মিডিয়ার, আপনার এটা জানা উচিত যে নির্বাচন কমিশনের কাছে আমাদের রেজিস্টার্ড নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। একেবারে, ফলে এই একেবারে। সমস্ত কথা বিজেপি যে কথাগুলো বলে সেটা আপনার কাছ থেকে শোনাটা আমার একেবারে একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছেন। আমি বিজেপির রিপ্রেজেন্টেটিভ নই, একেবারেই ঠিক বলেছেন। এই মুহূর্তে অনেকেই বলতে পারেন যে বিজেপির হয়ে প্রশ্নটা করছি, বিজেপিকে যখন প্রশ্নটা করব তখন দেখবেন আপনিই বলবেন যে না, ভ্যালিড প্রশ্ন হয়েছে, শুনতে পাবেন। অ্যাডভোকেট রুবি মুখার্জির কাছে আসবো। রুবি ম্যাম, যে ছবি উঠে আসছে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে, যে ছবি আজ উঠে এসছে, বিজেপিও কোনো অংশে কম যায়নি, তৃণমূলের উপর হামলা করতে হচ্ছে। নিজেদের পায়ের তলার মাটি কি শক্ত করবার জন্য নাকি ভয়, ভীতি, কোনটা? আমাদের দিক থেকে কি লেখিলা আছে সেটা তুমি যদি আমাকে দেখাতে ভালো হতো। তবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গো ব্যাক স্লোগানটা এই কারণেই দেয়া, একটা জায়গায় যদি প্রার্থীকে আটকে দেয়া যায় তাহলে বাকি জায়গাগুলোতে অনেক কিছু করে নেওয়া যায়। এইটা তৃণমূল করতে চাইছে। আর মেন কথা যেটা সেটা হচ্ছে, যত আমি বলেছিলাম কোনো একটা টিভিতে যে যত উত্তরবঙ্গ থেকে নিচের দিকে নামবে তত কিন্তু গন্ডগোল বাড়বে। আজকে ষষ্ঠ দফায় যে গন্ডগোল দেখলে, সপ্তম দফায় দেখবে এর 10 গুণ বেশি গন্ডগোল হচ্ছে। তার কারণ এই আজকে যে ভোটগুলো হলো তার মধ্যে মিদনাপুরে এবং তমলুকে এবং নন্দীগ্রামে সত্যি সত্যি পায়ের তলায় মাটি নেই তৃণমূল, অল ইন্ডিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস, এদের পায়ের তলায় কোনো মাটি নেই। এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেদিন নিয়ে কি বলে গেল, আপনারা দা নিয়ে, লাঠি নিয়ে, খুন্তি নিয়ে, দা কথাটা মনে রাখবেন, দা বটি, এই দুটো কথা মনে রাখবেন। এই দুটো কথা বলে যখন সে উস্কে দিয়ে এলো, যার ইমিডিয়েটলি অ্যাবাটমেন্ট চার্জে তার এগেনস্টে মামলা হওয়া উচিত। নেহাত কোর্ট বন্ধ বলে আমরা কিছু করতে পারছি না। কোর্টটা খুললে অবশ্যই এই ভিডিওটা দেখিয়ে, এবং তারপরের দিন যে ওই ভদ্রমহিলা আরি, তাকে হাসুয়া দিয়ে মেরে মাথা ফাটিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো এবং তিনি মারা গেলেন, তার থেকেই বোঝা যায় যে এরা কতখানি ভীত সন্ত্রস্ত না হলে এরা কোনোদিনই খুন করতো না। খুন করতে যে এলেম লাগে সেটা ভয় পেলে লাগে। তৃণমূলের এখন একটা ব্যাপার হয়েছে, যে কোনো ওরা ওদের কাউন্সিলরকে বলছে তোমার এখান থেকে যদি জিততে না পারে তোমাকে কালকে পরের বার তুমি টিকিট পাবে না, বিধায়কদের বলছে এর পরের বার তুমি টিকিট পাবে না, এইভাবে এদের ভয় দেখাচ্ছে। যেমন আজকে একজন বিধায়ককে মমতা নিজে মিটিং এ দাঁড়িয়ে বলছে ও বিধায়ক কিন্তু এলো না কেন, ও যদি পায়ে ধরে ক্ষমা না চায়, এই কথাটা মমতা উচ্চারণ করেছে, পায়ে ধরে ক্ষমা না চায় ওকে আর ডাকবে না, আর ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। গণতান্ত্রিক দেশে এরকম চলে নাকি জানতাম না তো। ওটা অবশ্য তৃণমূলের গণতন্ত্র, তো তৃণমূলের গণতন্ত্রে এসব সবকিছু চলে। আর এই যে আটকে রেখে দেয়া ফেক ভিডিওটা কেন করা হচ্ছে, ওদের যারা সমস্ত কর্মী আছে তাদের মনোবল বাড়ানোর জন্য করতে গিয়ে ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে। এবার নির্বাচন কমিশন ইসি বলে দিয়েছেন যে এটা কোনো কারেক্ট ভিডিও নয়, ইটস আ ফেক ভিডিও। আর এটা যখন ফেক ভিডিও তখন এটা যে ভিডিওটা করেছে এটা নিশ্চয়ই এটা বার হবে এবং বার করা হবে, তদন্ত করা হবে, এবং যিনি ফেক ভিডিওটা করেছেন অফকোর্স হি উইল কল গিলটি অ্যান্ড হি উইল বি পানিশড। যে কোনো পানিশমেন্টই হোক, যদি একদিনেরও জেল হয় বা 100 টাকাও তার জরিমানা হয় সেটাও তাদের হবে। তারপরে দেখছেন শুধু এজেন্ট বসিয়েছে বলে সেই এজেন্টকে ধরে মারধর করে নাক মুখ কাটিয়ে দেওয়া হলো, তার পাশের বাড়িতে ইট ছোড়া হলো এবং তাকে শাসিয়ে গেল যে রাত্রে এসে আমরা দেখে নেব। রাত্রে যদি সত্যিই দেখে আর পুলিশ যদি এখানে নিষ্ক্রিয় থাকে, কাজ না করে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা পুলিশের এগেনস্টে যাবে। কেননা এখানে একটা
শাসানি হয়েছে, এখানে একটা শাসানির ক্ষেত্রে পুলিশকে তার একে প্রোটেকশন দিতেই হবে। প্রোটেকশন যদি না দেন তাহলে হি ইজ পানিশেবল। এইগুলো সমস্ত বুঝতে হবে, এইগুলো বুঝে টুঝে তারপরে দেখো কি হয়। এরপরে তো সপ্তম দফা আছে, সেখানে আমিও একজন ভোটার, আমি শুধু দেখবো যে সপ্তম দফায় কি হয়। আর আজকে তো এটা শুভেন্দুর গড়, সে শুভেন্দুর গড়ে ভোট হয়েছে। মমতার কেন এত রাগ জানো? এই নন্দীগ্রামে মমতা হেরেছিল শুভেন্দুর কাছে, এই হেরে যাওয়াতেই এর এত রাগ যে এই শুভেন্দুর গড়ে, আমি শুভেন্দুর গড় এখানে 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 এখান থেকে রবি ম্যাম আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি বলছেন যে শুভেন্দুর গড়, মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রশ্ন উঠছে যে নন্দীগ্রামকে ইস্যু করে এতদিন ধরে এত দহরম মহরম, এত বিদ্রোহ, এত কিছু, সেই নন্দীগ্রামেই যখন একজন ভদ্রমহিলা মারা যাচ্ছেন, 56 বছর ভদ্রমহিলা, সেই বৃদ্ধ মহিলা, তাকে যখন মারা হচ্ছে তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন। প্রশ্ন উঠছে তৃণমূল তো সেখানে স্ট্রং নয়, আপনারাই বলেছিলেন যে সেখানে তৃণমূলের ঝান্ডা গাড়বার মতন কোনো লোক নেই। তাহলে প্রশ্ন উঠছে সেখানে তৃণমূল কংগ্রেস এই কাজটা করেছে, এটা আপনারা কি করে সলিড প্রমাণ দিয়ে বলছেন? শোনো, একটা কথা মনে রাখবে, মানুষ খুন করতে, চোরাগোপ্তা খুন করতে বেশি পাওয়ার লাগে না। দেখো তো পাকিস্তান কিভাবে চোরাগোপ্তা আমাদের ইয়ে পেরিয়ে এসে, সীমানা পেরিয়ে এসে এখানে গন্ডগোল করে দেয়। তার মানে কি পাকিস্তান ইন্ডিয়ার থেকে বেশি শক্তিশালী? অবশ্যই নয়। চোরাগোপ্তা এসে রাত্রেবেলায়, তাও কি একটার সময়, টাইমটা মনে রাখবে, 1টা থেকে 3টে, এটা ইনকোয়েস্টে পুলিশ বলছে, পুলিশের ডক্টর ইনকোয়েস্টে বলছেন 1টা থেকে 3টের মধ্যে ভদ্রমহিলা মারা গেছেন। তার মানে মাঝরাত্রিরে চোরের মতো চুপি চুপি এসে এরা মেরেছে। এবং যাওয়ার সময় কি করেছে, সমস্ত অনেকগুলো দোকানে আগুন লাগিয়ে দিয়ে গেছে, লুটপাট করে গেছে। এরা তো চোর, এরা ডাকাতও নয়, এরা চোর, এরা চোর, এরা এভাবেই কাজ করে। চোরেরা এর বাইরে গিয়ে কিছু করতে পারে না। বেশ, আমি এই কথা নিয়ে সরাসরি চলে যাবো অনুরাগ বাবুর কাছে। অনুরাগ বাবু, আপনাদেরকে কটাক্ষ করে রবি ম্যাম বলছেন, কি বলবেন? দেখুন, ওনাকে তো কটাক্ষ করতেই হবে। ওনাকে আজকে চ্যানেলে পাঠানো হয়েছে, উনি আমার বিরুদ্ধে বলবেন না, তাহলে ওনাকে অন্য চ্যানেলে আর পাঠাবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখুন, মানুষ, বাংলার মানুষ, বাংলার মানুষ, বাংলা না, ওনার ব্যক্তিগত আক্রমণ না, আমি বলছি এটা উনি পার্টির স্পোকসপারসনকে বলবেনই। প্রত্যেকই আমার অনারেবল গেস্ট, প্রত্যেকই আমার অনারেবল গেস্ট। অবশ্যই অবশ্যই সবাই আমি ওনাকে উইথ ডিউ রেসপেক্টই বলছি। ওনাকে কেন, এটা স্পোকসপারসন, যে কোনো দলের স্পোকসপারসনেরই কাজ যে সে অন্য পার্টিকে বলবেই, তার সেটা ধরেই আমি বলছি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, উনি বলছেন যে সপ্তম দফার নির্বাচন হবে, 7th ফেজের নির্বাচনে এর যে সংঘর্ষ হয়েছে বা যেরকম আজকে বাজে ঘটনাগুলো হয়েছে, সেটা আরো 10 গুণ বাড়বে, উনি দায়িত্ব নিয়ে বলছেন। তার মানে এটা ধরে রাখাই উচিত যে বিজেপি এটা পরিকল্পিতভাবে প্ল্যান করেই করছে, কিংবা ওদের সপ্তম দফার যে নির্বাচন যেটা হবে তাতে ওরা ধরেই রেখেছে যে 10 গুণ করতে হবে, না হলে আমরা ভোট পাবো না। এরকম কথা সেটা রেসপন্সিবল স্পোকসপারসনের মুখে আমার মনে হয় না মানায়, যেখানে তারা ভারতবর্ষ সরকার চালাচ্ছে, যেখানে সেরা বাংলায় বিরোধী দল, যারা বিরোধী দলের, যাদের বিরোধী দল নেতা আছে। ফলে দেখুন, যারা অভিযোগ করছেন, উনি নিজেই অ্যাডভোকেট, উনি জানেন যে অভিযোগ যতক্ষণ না প্রমাণিত হয় তখন কাউকে কিন্তু বলে দেওয়া হয় না যে আপনি এটা করেছেন। অনেকের নামে অনেকই অভিযোগ আছে। আর এবার বিজেপি যত ডেসপারেট ভাবে কাজ করেছে, এরা যত ডেসপারেট ভাবে আমাদের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতাদের ঘাড়ে গাদা গাদা করে কেস চাপিয়েছে, এরা যা করেছে এবার সেটা আমরা দেখেছি, সেটা মানুষও দেখেছে। এবং তার উত্তর মানুষ এদিক ওদিক দিচ্ছে না, তার উত্তর মানুষ ঠিক ইভিএম এ বুঝিয়ে দিচ্ছে, এদের তৃণমূলের বাটনে ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর আপনি দাদা মনে রাখবেন, 4 তারিখ যখন নির্বাচনের ফলাফল আসবে, এরা বাংলায় যে এত বড় বড় স্বপ্ন দেখেছে যে এরা এই করবে সেই করবে, মানুষকে ভুল বুঝিয়ে, গতবার ভুল বুঝিয়েছিল যে উত্তরবঙ্গ করে দেবো, দক্ষিণবঙ্গ করে দেবো, এবার সেসব কথায় মানুষ এদের কথায় চিড়ে ভেজে নি। 4 তারিখ আপনি শো করবেন, দরকার পড়লে আমাকে ডাকবেন, ঠিক একদম বুঝে যাবেন যে বাংলার মানুষ বুঝে গেছে এবং ঠিক জায়গায় যা করার ছিল করে দিয়েছে। আর বিজেপি তো এগুলো করবেই। এখন তো যদি একটা ল্যাম্পপোস্ট যদি ভেঙে যায় কোথাও, একটা যদি আলো ভেঙে যায়, এটা তো তার জন্য ধর্মতলায় নেমে যাবে, কারণ এখানে তো টপিক নেই। রাজনীতি করতে গেলে তো টপিক লাগে। আসলে কি হয় জানো তো, আমরা তো দেখে আসছি কিভাবে, ও তো বাচ্চা ছেলে, ও তো দেখেনি সেইভাবে। আমরা দেখে এসছি যে এই দুটো জায়গায়, এই দক্ষিণের দিকে যত আসে তত গন্ডগোল বাড়ে,
তার কারণ তার কোনো উপায় থাকে না তৃণমূলের। আর ও তো বাচ্চা ছিল, এক্ষুনি বললো যে সবাই গিয়ে ইভিএম এ তৃণমূলের বাটন টিপছে। ও কি গিয়ে দাঁড়িয়েছিল, না ওর কাছে কোনো একটা স্পেশাল ক্যাম্প ছিল যেটা দেখে ও দেখছে? আর ওই বলেছে যে প্রমাণ না হলে কিছু বলা যায় না। ও প্রমাণের আগেই বিনা জ্যোতিষী ও এই সমস্ত বলছে। আমি ভাই তোমাকে বলি, আমারও একজন জ্যোতিষীর দরকার। আমি যাব তোমার বাড়িতে, গিয়ে আমি আমার হাতটা দেখিয়ে আসবো, তুমি আমার ভবিষ্যৎবাণীটা করে দিও। কেননা গন্ডগোল ছাড়া কোনো উপায় নেই। আর তৃণমূলের পায়ের মাটি একদম, পায়ের নিচের মাটি একদম সরে গেছে। বেশ বেশ রুবি ম্যাম, যেভাবে এখান থেকে একটা চুরিরা প্রশ্ন, করে- রুবি ম্যাম এখান থেকে একটা প্রশ্ন রয়েছে। রুবি ম্যাম, আপনি বলছেন যে গণকদারের কথা বলছেন। গণকদার প্রসঙ্গে যদি আসি, তাহলে কি আপনারা এটা মনে করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণকদার? তিনি বলছেন 400 পার, 400 পার ইসবার 400 পার, তাহলে কি ধরেই নিচ্ছেন যে তিনিও গণকদার হয়ে গেছেন? ভারতের যাবতীয় ভোটের গণতন্ত্র, যাবতীয় হিসাব নরেন্দ্র মোদীর কাছে রয়েছে? You just listen to me. This is a target. এই টার্গেটটা সেট করা হয়েছে। এই টার্গেট সেট করা না হলে, টার্গেট যদি সেট থাকে তখন মানুষ সেই টার্গেটের দিকে দৌড়ে। কাজে মানুষকে যদি উজ্জীবিত করতে হয়, উদ্দীপ্ত করতে হয়, তাহলে টার্গেট সেট করতে হয়। সেই জন্য টার্গেট সেট করা হয়েছে এটা। 400 তাই জন্য কি যদি আস্তে আস্তে খুব কমছে ভালো- রুবি ম্যাম? তাই জন্য কি আস্তে আস্তে কমছে? একেবারে প্রথম দফার দিকে প্রথম দিকে একেবারে না, 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 বেঙ্গলের দিকে, বেঙ্গলে তুমি কি করে জানো? হ্যাঁ প্লিজ রুবি ম্যাম, আমি বলছি, প্রশ্নটা শুনে নিন। একেবারে বেঙ্গলে এসে যখন অমিত শাহ বলছিলেন, অমিত শাহ সভা করছেন, নরেন্দ্র মোদী সভা করছেন, তখন একেবারে প্রথম অর্ধে, যদি আমার স্মৃতি খুব বিভ্রান্ত না হয়, প্রথম দিকে তারা বলছিলেন 35+। এবার একেবারে পঞ্চম দফার ঠিক আগে আগে এসে তিনি বলছেন 30। এবার একেবারে বিজেপি কর্মীরা বলছেন 25 থেকে 28। প্রশ্ন উঠছে কেন এত কমছে? ক্রোনোলজিটা কমছে কিসের জন্য? এটাই তো তোমাকে আমি বলছি, দ্য টার্গেট শুড বি সেট। টার্গেট যদি সেট না হয় তাহলে কিন্তু মানুষ উজ্জীবিত হয় না। উনি তো অনেক ভদ্রতা করে 30, 35 এসব বলেছেন। আমি তো বলছি 42-42। তাহলে তুমি কি আচ্ছা। বলবে আমি গণৎকার? আমি গণৎকার নই, কিন্তু আমি এটা আমি সেট করছি টার্গেটটা 42-42। তারপরে দেখা যাক কি হয়। বেশ, আমি একেবারে চলে এসেছি, এখন আমাদের সঙ্গে জুড়ে গেছেন অরিন্দম গোস্বামী। অরিন্দম বাবু, যে প্রশ্ন উঠে আসছে 42-42, আসলে এটা কোনো প্রেডিকশন নয়, এটা আসলে একটা টার্গেট, এবং টার্গেট দিনের পর দিন কমে আসছে। প্রবলেমটা এই জায়গাটাতে, অরিন্দম বাবু। না দেখো, প্রথম কথা তুমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেইটা আমি একটু বলি যে তুমি ওই ধর্মের লোভে দিয়ে শুরু করেছিল রবীন্দ্রনাথকে কোট করে। আজকে কেবল সেটা ধর্মের লোভ নয়, সেটা ধর্মের জায়গায় তুমি যদি ক্ষমতার লোভ বলে কোট করতে, তাহলে আজকের দিনে একদম ঠিক দেখতে। দেখো, তুমি বিজেপির টার্গেটের কথা বলছিলে। আগের দিনই আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে একজন মহিলা তিনিও বলছিলেন যে বিজেপি টার্গেট দিয়েছে। তারপর ভালো ছাত্রকে বাড়ির গার্জিয়ানরা টার্গেট দেয় যে 100-100 পেতে হবে, তারপর সে যখন 90 পায় তাতেই সন্তুষ্ট হয়। বিজেপিরও সেই অবস্থা। বিজেপি 42 থেকে শুরু করেছিল, তারপর 40-35 হয়ে আসছে 30-এ দাঁড়িয়েছে। ওনারা জানি না কোথায় যে শেষ করবে। অরিন্দমবাবু একটু বিরত করছি, সরি একটু ইন্টারাপশন করছি। সেটা হচ্ছে রুবি ম্যাম, আপনার সাউন্ডটা একটু প্লিজ আনমিউট করুন। আপনার স্পিকার থেকে সাউন্ড আসছে। কি কথা কি করে করতে হয় জানি না তো। ওকে 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 ওকে, আমরা ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। অরিন্দম বাবু বলুন। হ্যাঁ, তো এটাই ঘটনা যে গার্জেনরা নাকি টার্গেট সেট করে দেয় যে 100-100 পেতে হবে, তারপর গিয়ে যখন ছাত্রছাত্রী 90 পায় তাতে সন্তুষ্ট হয়। কিন্তু আরেকটা জিনিস প্যারালালি সত্যি, যে ছাত্র যদি বাজে হয় সেক্ষেত্রে বাবা মারা 30-35-এই সন্তুষ্ট থাকে। মানে আমি সংখ্যায় বলছি না, আমি পার্সেন্টেজে বলছি। আজকে বিজেপিরও সেই অবস্থা। বিজেপি যতই 42-42 100% দিয়ে শুরু করুক না কেন, এরা তো জানে যে এদের ছাত্রগুলো খুব একটা ভালো না। কেননা তৃণমূল ফেরত ছাত্র আজকে হয়েছে এদের ফার্স্ট বয় শুভেন্দু অধিকারী। তাদের দিয়ে কতদূর এগোনো যাবে এই নিয়ে বিজেপি নিজেদের মধ্যেই যথেষ্ট সন্দেহ। 30%, মানে আমি 42-এর মধ্যে 30% বলছি, তাতেই বোধহয় বিজেপির নেতৃত্ব খুশি। বাকি আমিও গণৎকার নই, বাকি কততে কি খুশি হবে না হবে সেটা তো বিজেপির নেতৃত্বরাই জানবে। আমরা বলছি পরিষ্কার যে আজকে তুমি যে ঘটনাটা প্রথম থেকে দেখাচ্ছ, যে পশ্চিমবঙ্গের কালচার যেটা নতুন করে শুরু হয়েছে, যে ব্যালট খেয়ে নেওয়ার থেকে ধরে ভোট লুট থেকে ধরে আজকে
এই কাকচি যারা রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘেরাও করা, আমরা এর বিরোধী ভাই, পরিষ্কার শুধু কথা বলছি। ঘেরাও নয়, শুধু সেটা ঘেরাও নয় সেলিমনাকে হোক, অরিন্দমবাবু, শুধুমাত্র ঘেরাও নয়, গো ব্যাক স্লোগান, এটা নতুন ট্রেন্ড। একেবারে প্রার্থীদেরকে হ্যাঁ, দেখলে পরে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমি জানি না কজন মানুষ গো ব্যাকের সঠিক অর্থটাও জানেন। হ্যাঁ একদমই তাই ঘেরাও করে গো ব্যাক স্লোগান। আবার তো দেখলাম আরেক দিক দিয়ে ওপরে উঠে তাকে ইট মারাও হয়েছে। দেখুন, আমি পরিষ্কার বলছি যে এটা সেলিমনাকে ঘেরাও করা হোক, অধীর চৌধুরীকে ঘেরাও করা হোক, বিজেপির কোন নেতাকে ঘেরাও করা হোক, এমনকি শুভেন্দুকেও যদি ঘেরাও করা হয়, আমরা এর বিরোধী। এই কালচারটার পরিবর্তন না, আমি বলছি অরিন্দমবাবু, এটা তো গণতন্ত্রকে রীতিমতো গলা চেপে মেরে দেওয়া। 100 বার আমিও তো সেই একই কথা বলছি। গণতন্ত্রের হত্যার আরেকটা রূপ হচ্ছে এইটা, আরেকটা মানে এর পরিবর্তন ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না ক্ষমতাধারী দলগুলো, সেটা কেন্দ্রের হোক সেটা রাষ্ট্রের হোক, তারা এই বিষয়ে সচেষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত এই ঘটনার পরিবর্তন সম্ভব নয়। কেননা একদল প্রশাসনের বিরুদ্ধে গিয়ে পুলিশের নামে অভিযোগ করবে, আর এক দলও সেই একই প্রশাসনের বিরুদ্ধে গিয়ে সিআরপিএফ এর নামে অভিযোগ করবে। অভিযোগের পর অভিযোগের পালা, একে অপরের দিকে কারা ছোড়াছুটির পালা চলতে থাকবে। কিন্তু এতে আলটিমেটলি যে সাধারণ ভোটাররা রয়েছে, সেই সাধারণ ভোটারদের মনের থেকে যে ভোট দিতে যাওয়ার প্রতি যে অনাগ্রহ, যে ভয়, সেই ভয়ের বাতাবরণ কাটানো যাবে না, কাটানো সম্ভব নয়। আর সেটা কাটাতে গেলে আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমাদের দায় দিতে হবে। দায় দিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট হতে হবে। কেবলমাত্র একেবারে অরিন্দমবাবু, এখান থেকে রেস্টে না, আমি একটা ছবি দেখাবো আপনাদেরকে। সত্যি আমি বড্ড অবাক হয়েছি। প্যানেল ডিসকাশনে আসার আগে আমি প্রত্যেকটা জিনিস দেখছিলাম, এবং সেখানে যে ছবিটা, ঝাড়গ্রামের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, চক্ষু চড়কগাছ করবার মতো। একজন বিজেপি প্রার্থী, তাকে আতলা ইট ছোড়া হচ্ছে এবং তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তিনি ঢুকতে পারছেন না, প্রবেশ করতে পারছেন না। ঝাড়গ্রামের ছবিটা একবার পিস্তিদেরকে বলবো দেখানোর জন্য ফুল স্ক্রিনে। দেখুন ছবি, প্রণব টুডু যিনি ঢুকতে পর্যন্ত পারছেন না, সেখানে প্রবেশ করতে পারছেন না, তাকে আতলা ইট ছোড়া হচ্ছে, তার গাড়ি ভেঙে ভাঙচুর করা হচ্ছে। এই কি ছবি বাংলার? এটা কি সত্যিই গণতন্ত্র? প্রশ্ন উঠছে। প্রণব টুডু, দেখুন ছবিটা একবার ভালো করে দেখুন, মাথা ফেটে গেছে কোনো বিজেপি কর্মীর। প্রশ্ন, বিজেপি কর্মী, তৃণমূল কর্মী, সে কোন দল করে, সে কোন রং করে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গণতন্ত্রের এই উৎসবে ইট, পাটকেল, গো ব্যাক স্লোগান, এগুলো কেন হবে? ষষ্ঠ দফাতে এসেও কেন এটা বলা যাচ্ছে না যে শান্ত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে? কেন বলতে হচ্ছে যে অশান্ত হচ্ছে সমস্ত বাংলা জুড়ে? বাকি জায়গাতেও তো ভোট হচ্ছে, 58টি জায়গাতে ভোট হচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলাই হটস্পট কেন? বাংলার বিভিন্ন প্রান্ত হটস্পট কেন? আমি এখান থেকে চলে যাব সরাসরি অনুরাগ বাবুর কাছে। অনুরাগ বাবু, এই ছবিটা, শুধুমাত্র এই ছবিটা নয়, আরও বিক্ষিপ্তভাবে বিভিন্ন ছবি রয়েছে, কিন্তু আমি স্পেশালি এই ছবিটা আমার কাছে বড্ড দানা বেঁধেছে। তার কারণ প্রণব টুডু রীতিমতো যিনি প্রার্থী, তাকে দেখেও ইট পাটকেল ছোড়া হবে। দেখুন, নিশ্চিতভাবে এরম কোনো ছবি, কোনো ভিডিও, এরম কোনো ঘটনা হলেও সেটা কেউ সমর্থন করতে পারে না। এটা দলের কথা না, এটা দলের, হ্যাঁ এটা দলের, বড় বড় করে দেখানো হচ্ছে। এটা দলের কথা না। এরম কোনো ঘটনা হওয়াটাই বাঞ্ছনীয় না, কাম্য না। এবার আমি আপনাকে কথা বলি, আমাদের যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের সাংগঠনিক ভাবে, আপনি যে দেখুন, এখন তো বিজেপির কর্মীরা যে কোনো কিছু হলেই, দেখুন যারা শাসক থাকে তাদের দিকে আঙুল করাটা খুব সহজ থাকে। ফলে কথায় কথায় তৃণমূলকে বলেই দেওয়া যায়, এদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের চক্করে কার সাথে কার পটে না, কার সাথে কারো পটে না। আবার স্টেট প্রেসিডেন্টের সাথে প্রাক্তন স্টেট প্রেসিডেন্টের, যেমন সেন্ট্রালের ক্ষেত্রে আপনারা বিজেপির ক্ষেত্রে করেন। এদের দেখুন, এদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, নিজেদের মধ্যে লড়াইকে এরা লোকানোর জন্য, লাপট করার জন্য কথায় কথায় তৃণমূলের নাম নিয়ে নেয়, তৃণমূলের নাম ধরে দেয়। আর আমি আপনাকে স্পষ্টভাবে বলি, ইলেকশন কমিশন তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজিপি চেঞ্জ করেছে। ইলেকশন কমিশন তো ডিজিপি চেঞ্জ করেছে। ইলেকশন কমিশন তো সব এসপিদের ট্রান্সফার পোস্টিং নিজের মতন করেছে। ফলে আপনি জানেন যে এমসিসি লাগু হওয়ার পর থেকে স্টেট পুলিশ, স্টেটের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডিগুলো হয়, তার কমান্ড ইলেকশন কমিশনের হাতে চলে যায়। ফলে যেভাবে ডিজিপি চেঞ্জ করেছেন, ইলেকশন কমিশন সবকিছু মনিটর করছেন। ফলে এরকম যদি কোনো ঘটনা থাকে যেখানে প্রার্থী মার খেয়ে যায় বা প্রার্থীর উপর ইট করা হয়, সেখানে তো ইলেকশন কমিশনকে দেখতে হবে। এখন তো পুলিশ কাজ করছে। সাউন্ডটা আনমিউট করো। শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন ম্যাম।
হচ্ছে ওরা নিজেরা অন্যায় করে গোষ্ঠীদ্বন্দ্ব তো বলবেই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মমতা হসপিটালে শুয়ে আছে, তার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেটা কোন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? ওর বাড়ির ভেতরে ওকে কে পেছন থেকে ধাক্কা দিয়েছে, ভাইপো না ভাই না ভাইয়ের বউ, সেটা নিয়ে ওরা আগে রিসার্চ করুন, তারপরে ওরা রিসার্চে আসবে আমাদের এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নেই। নিজেদের অন্যায় লোকানোর জন্য এরা যেভাবে কথা বলে সেটা এদের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে। এখন আলটিমেটলি গিয়ে দেখা যাবে এই দলটা যখন 26-এ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কেউ কারোকে দেখার মতো লোক থাকবে না। এরা প্রত্যেকেই পয়সার জন্য, টাকার জন্য, ক্ষমতার লোভে প্রত্যেকেই নেতা হতে চায়। আর এরা কি বলে, এদের তো পুরো শিক্ষা দপ্তর জেলে, এদের খাদ্যমন্ত্রী জেলে, এদের কাছে মমতার কাছে শেখ শাহজাহান হচ্ছে একজন স্বাধীনতা কর্মীর মতো ভালো লোক। এদের তো বলার কিছু নেই। কাজে এদের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব বলে ব্যাপারটাকে সুন্দর করে লাইট করে দেওয়া ছাড়া এদের কাছে কোনো উপায় নেই। কারণ এইসব জায়গায় জঙ্গলমহল হাসছিল এতদিন, এবার হাসতে হাসতে কাঁপতে শুরু করেছে। কিছুদিন বাদে মমতার চোখে একই রকম কান্নার জলই বেরোবে। আর ইন্দিজোট, যার পিন্ডি চটকে গেছে, এখানে এসে ইন্দিজোটের লোকেরা যদি বলে যাতে মমতা একেবারে ওয়েস্ট বেঙ্গলে বলেই দিয়েছে এখানে কোনো জোট নেই, এখানে কোনো জোট নেই। হ্যাঁ ম্যাম, আপনি বলুন শেষ করুন। আমি কি বললাম, এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো জোট নেই, কিন্তু বাইরে জোট আছে। তার না যদি যেটা আমি গিয়ে প্রধানমন্ত্রী হবে, প্রথমে বলেছিল বাইরে থেকে আমি ওদের সাপোর্ট করে আমি এটা একটা গড়ে দেবো। এখন বলছে না না, আমি এরকম বলিনি, আপনারা ভুল শুনেছেন। আমি বলেছি আমি এই জোট তৈরি করে দিয়েছি, অথচ সিপিএম বলে তারাই নাকি এই জোট তৈরি করেছে। আসলে ওদের তো 365টা নেতা, এরপরে ওরা ঠিক করবে এক একদিন করে প্রধানমন্ত্রী এক একজন হবে। বেশ, আমি এখান থেকে সরাসরি চলে আসবো একেবারে অনিমান বাবুর কাছে চলে আসবো। এটা কি অরিন্দম বাবু, একটা প্রশ্ন আমার কাছে বড্ড কনফিউজিং লেগেছে। সেটা হলো দুপুর 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 70.19%। দিনের পর দিন ভোটের পার্সেন্টেজ কমছে। বাংলাতে, ঝাড়খণ্ডে ঠিক এই দুপুর 3টে পর্যন্ত 54.34% ভোট পড়ে। ওড়িশাতে সেটা 48.44%, হরিয়ানায় 46.26%, বিহারকে 45.21%। বিভিন্ন জায়গায় যদি দেখা যায়, ঝাড়খণ্ডের যে ছবিটা সেটা কেন বারবার করে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখছি রীতিমতো কমছে, দুপুর 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে সেখানে ভোট পড়ছে 70.19%, যেটা এর আগের বারও যদি দেখি সেখানে দুপুর 3টে পর্যন্ত ভোটের মার্জিন অনেকটাই বেশি ছিল। এত কেন কমে আসছে ভোট, কি মনে হয় আপনার? আপনি পশ্চিমবঙ্গের নিরিখে বলছেন যে ভোটের দিক কেন কমে আসছে? আমাকে যদি একটু ক্লিয়ার করেন। দেখুন আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র সম্পর্কে অনেক বেশি সচেতন। সেই কারণে পশ্চিমবঙ্গে এই যে হিংসা, এই যে দলাদলি, এই যে খুন জখম, এই সমস্ত সত্ত্বেও সাধারণ মানুষ চাকরি কামাই করে নিজের কাজ ফেলে একটা দিন ভোটটা দিতে যায়, এটা আমাদের কাছে আনন্দের। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, দিদি আমি তো আপনার সময় কথা বলি, দিদি আমি তো আপনার সময় কথা করে দিলাম যে ভোটের দিন ছুটি পায়, আমি সেটা বললাম না। আমি সেটা দেখুন, এটা তো সরকারি ক্ষেত্রে না, আমি বেসরকারি ক্ষেত্রেও বলছি। এরকম অনেক জায়গা রয়েছে যারা ব্যবসা বন্ধ করে ভোটটা দিতে যায়, এই একটা দিন নিজেরা ছুটি নিয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে একটা দিন নিজেরা ছুটি নিয়ে যায়। আমি সেটা বলছি যে সেইটাকে উৎসব হিসেবে পশ্চিমবঙ্গের বুকে পালন করা হয়, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই অবস্থাতে পশ্চিমবঙ্গের মানুষের এই রাজনৈতিক সচেতনতাটা পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে মানে এই সচেতনতাটা তো নিজের জীবনের মূল্য থেকে কখনো বেশি নয়। আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে শুরু করে যে আমি ভোট দিতে বেরোতে গেলে আমার জীবনটা, আমার পরিবারের লোকের জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে, কোনো সময় তৃণমূলের আমার বাড়ির লোকটা আহত হতে পারে, নিহত হতে পারে, সেই জায়গায় পশ্চিমবঙ্গের মানুষের, এই অঞ্চলের মানুষের ভোটের প্রতি অনীহা হবে। সেই অনীহাটা দূর করার দায়িত্ব কিন্তু এই দলগুলোর, এই ভোটের অনীহাটা দূর করার দায়িত্ব আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক কর্মীরা রয়েছে, আমি যে কোনো দল নির্বিশেষে বলছি,
এই দায়িত্বটা কিন্তু আমাদের। আর সেটা যদি আমরা একে অপরের দিকে কাদা ছুটতে থাকি তাহলে এই দায়িত্ব থেকে মুক্তি দিলে পশ্চিমবঙ্গের যা গণতান্ত্রিক পরিস্থিতি সেই পরিস্থিতির পরিবর্তন আদৌ সম্ভব না। দেখুন দিদির একটা কথা বলছিল, আমি সেই কথাই আছি যে দিদি সচেতন। আমি দিদিকে বলবো, দিদি আপনি অত চিন্তা করবেন না, আমরা আমাদের মতো করে যোগ্য প্রধানমন্ত্রী করে নেব। এর আগেও তো দেখেছিলেন যে আমাদের সরকারে চলেছে, সেই সরকারের মতো প্রধানমন্ত্রী আমরা উপহার দিয়েছি। যে আপনি কি মনমোহন সিং এর কথা বলছেন? ভারতবর্ষকে 100 দিনের কাজ উপহার দিয়েছে। আপনারা চেষ্টা অরিন্দম বাবু, আপনি কি মনমোহন সিংকে টার্গেট করতে চাইলেন সেই সময়তে? মানে সামনে এক পেছনে আর এক। সাধারণ মানুষ অরিন্দম বাবু, বাড়ির পয়সাটা পাচ্ছে না। অরিন্দম বাবু কথা শোনা যাচ্ছে? টাকা ভারতবর্ষের বাইরে অরিন্দম বাবু আমার কথা শোনা যাচ্ছে? কেন তিনি তার কামটা যেরকম ভাবে চালালেন সেরকম আর কোনো প্রধানমন্ত্রী যেন আমাদের দেখতে না হয়, সেই ব্যবস্থাটা আপনারা করুন। আর পশ্চিমবঙ্গে তো আপনারা নাকি ক্ষমতা দখলের জন্য আসছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবে না দিলীপ ঘোষ হবে না সুকান্ত মজুমদার হবে, সেটা আপনারা নিয়ে চিন্তা করুন। তিনটি জোটের দায়িত্ব আমাদের উপর ছেড়ে। অরিন্দম বাবু, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। আপনি কি আপনার কথার মারফতে মনমোহন সিং এর কথা বললেন, এবং অন্যদিকে যদি দেখি রায়বরেলিতে একেবারে রাহুল গান্ধীর মা তিনি বলছেন তার ছেলেকে সঁপে দিয়েছি, আপনি কি এরকম কিছু টার্গেট করতে চাইলেন যে পরবর্তীকালে ঠিক বেছে নেওয়া যাবে? অরিন্দম বাবু কথা শোনা গেল? আমার কথা শোনা গিয়েছে অরিন্দম বাবু? কোনো কারণে নেটওয়ার্ক ফেল করছে। আমি একবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যে ছবিটা আজ পশ্চিমবঙ্গে ধরা পড়েছে ভোটের প্রাঙ্গণে, সেই ছবিগুলো একবার অনলাইনে আপনাদেরকে একটু বলার সুযোগ বলবো আপনাদেরকে। কেশপুরে পুনর্নির্বাচন চাইলেন হিরণ তোপ দেবকে। ফের মারধর হলে রবিবার অবরুদ্ধ হবে কাঁথি, হুঁশিয়ারি সৌমেন্দু অধিকারীর। কাঁথির ভগবানপুরে কেন্দ্রীয় বাহিনীকে মারধর দুষ্কৃতীদের। বিজেপি পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অগ্নিমিত্রা পালের। দুপুর 3টে পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে পশ্চিমবঙ্গ যদিও বা, কিন্তু প্রশ্ন হচ্ছে দুপুর 3টে পর্যন্ত ভোটের পার্সেন্টেজ আগের ভোটের তুলনায় অনেকটাই কম। কেশপুরে হিরণ চট্টোপাধ্যায় গাড়ি আটকালেন তৃণমূল কর্মীরা। গড়বেতায় ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ ছিল। আহত দলীয় কর্মীদের দেখতে মহিষাদলে হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ। ফের কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। আর এখান থেকেই আমার প্রশ্ন আসবে একেবারে অনুরাগ বাবুর কাছে। অনুরাগ বাবু, এবার আপনারা কি বলবেন? কেন্দ্রীয় বাহিনীর ওপরে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, একেবারে পঞ্চম দফাতেও একই ছবি দেখা গিয়েছিল। কি মনে করেন আপনারা, কেন্দ্রীয় বাহিনীর যে রক্ষা কবচ, যে রক্ষক, সেই কি ভক্ষক হয়ে আসছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একেবারে বলুন বলুন। দেখুন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আপনারা জানেন যে বিজেপির একটা চুনোপটি নেতা, যার সাথে 10টা ছেলে থাকে নেতার দলে, তারা 5টা করে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্রভাবে নিয়ে ঘোরে পশ্চিমবঙ্গতে সারা বছর। শুধুমাত্র নির্বাচনের সময় না, বিজেপির চুনোপটি নেতা, আমি নাম বলতে চাইছি না, তারা 4টে-5টে করে সশস্ত্র কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরে বেড়ান। ফলে কেন্দ্র বাহিনীদের এরা যেভাবে এক্সপ্লয়েট করেছে আমাদের ট্যাক্সের টাকায়, আমরা যে জিএসটি দিয়ে যে ট্যাক্স দিই সেই টাকায় সে কেন্দ্র বাহিনী টাকা পায়, আর তারা ডিউটি করছে বিজেপিদের চুনোপটি নেতাদের। আর আমি আপনাকে বলি, এইবারও বাংলায় নির্বাচনে যত বিজেপির প্রার্থী হয়েছে, আপনি খালি দেখুন না, এক একটা প্রার্থী 10টা করে 12টা করে সিআরপিএফ নিয়ে ঘুরছে, 12টা করে। আর আমাদের প্রার্থীকে কোনো জায়গায় একটাও সিআরপিএফ দেওয়া হয়নি। আমি আপনাকে দায়িত্ব সহ বলছি, আজকে ব্যারাকপুরে এদের প্রার্থী অর্জুন সিং, তিনি 12টা-14টা করে সিআরপিএফ নিয়ে ঘুরছেন, আর আমাদের প্রার্থীকে সেদিকে উল্টো থেকে কোনো এদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এটা কেন হবে? এমসিসির পরেও যদি কেন্দ্র বাহিনী বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে সিআরপিএফ বা বিএসএফ আছে, তারা যদি শুধু বিজেপির লোকজনকে সংরক্ষণ দেবে, তাহলে কিভাবে আমরা বলতে পারি যে নির্বাচন পার্সিয়ালি হচ্ছে না? আমরা কিভাবে বলবো? এখান থেকে তো বড় প্রশ্ন, আপনি বলছেন যে এক একজনের সঙ্গে 10-12 জন করে সিআরপিএফ রাখা হয়েছে। সিআরপিএফ থাকা সত্ত্বেও অর্জুন সিংকে থ্রেট খেতে হচ্ছে। যদি সিআরপিএফ না থাকতেন তাহলে আর কি হতো? না, আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, অর্জুন সিং এর প্রসঙ্গ, অর্জুন সিং এখন ব্যারাকপুরে ইতিহাস হয়ে গেছেন, আপনি 4 তারিখ জানতে পারবেন। আর
বিজেপির আপনি অবস্থা দেখুন, যে 2 ঘন্টা আগে দলে আসছে তাকেও টিকিট কে দিচ্ছে, তার মানে বিজেপি কতটা ডেসপারেট। আর রুবিদি যে কথাগুলো বললেন আমি তো তার উত্তর দেওয়ার সময় পাইনি, আমি এখন উত্তরগুলো দেবো। এত সময় দেখুন, দিচ্ছি তাও রুবিদি যে বলছেন সময় কথাগুলো, পাচ্ছেন না। আমি না মানে আমি এখন বলছি, রুবিদি যে কথাগুলো বললেন আমাদের দলকে নিয়ে, ওদের তো হাত শক্ত করে দিচ্ছে সিপিএম, ওদের তো হাত শক্ত করে দিচ্ছে বাংলা কংগ্রেস, আর ওরা এখানে বড় বড় কথা আর বলছে। আর আর এই দেখুন, জন্যই কি আসলে সিপিএম এর আমি দুজন আপনাকে পোলিং বলছি, এজেন্টকে আরেকটা কথা, অপহরণের অভিযোগ উঠল আরেকটা- তৃণমূলের বিরুদ্ধে। আচ্ছা, ঠিক এই আমি কারণের বলছি, জন্যই কি সিপিএম এর দুজন পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে? আমি আপনাকে বলছি। আর উনি বলছিলেন যে 2026-এ দলটা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দলটাকে পাওয়া যাবে না। আমাদের হিন্দিতে একটা খুব ভালো গল্পের বই ছিল, মুঙ্গেরি লাল কে হাসিন স্বপ্নে। এরা স্বপ্ন দেখতে টাকা লাগে না, সংগঠন লাগে না, কর্মী লাগে না, কিচ্ছু লাগে না। রাত্রিবেলায় এসি চালিয়ে ঘুমাবেন, স্বপ্ন আসবে। রাত্রিবেলায় আপনি কুলার চালিয়ে ঘুমাবেন, স্বপ্ন আসবে। স্বপ্ন মানুষ দেখতেই পারে, কিন্তু বাংলার মানুষ ঠিক জানে কে খারাপ কে ভালো। বাংলায় এরা এসে হিন্দু মুসলমান করার চেষ্টা করেছেন। আর সিআরপিএফ ইলেকশন কমিশন নিয়ে আপনি কি বলবেন? যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, যেখানে অন্য একটা ধর্মের বিরুদ্ধে কথা বলেন, যেখানে দাঁড়িয়ে এরা বলেন এটা ভগবানের নাম, যদি ভগবানের নাম করে এরা ভোট চান, সেখানে কি আর ইলেকশন কমিশন, সেখানে কি আর মরাল কোড অফ কন্ডাক্ট, সেখানে কি আর ডেমোক্রেটিক ইনস্টিটিউশন? এরা তো সবার আগে সমস্ত সমস্ত ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস কে শেষ করে দিয়ে এরা বুঝে গেছেন যে উই আর দি স্টেট। এরা ভেবে নিয়েছেন উই আর দি স্টেট, কিন্তু মনে রাখবেন যতই বড় এরা তানাশা হোক, একদিন ঠিক পড়ে যাবে। আর এরা তো 400 পার, এরা বলেন চাপটিবার 400 পার। এবার এরা 400 খানা আসন আফগানিস্তান থেকে আসবে, নাকি পাকিস্তান থেকে আসবে, নাকি শ্রীলঙ্কা থেকে গুনে বলে দিয়েছে, নাকি মায়ানমারের আসন গুনে বলে দিচ্ছে জানি না, তো ভারতবর্ষে দাঁড়িয়ে এরা 400 আসন কোনোদিনই পাবে না। আর মানুষ বুঝে গেছে, মানুষ এটা ঠিক 4 তারিখ বুঝিয়ে দেবে। না, আপনার প্রসঙ্গক্রমে আমি রুবিমানের কাছে আসবো। আপনার প্রসঙ্গক্রমে হয়তো আপনি বলতে চাইছেন যে সিএ দেওয়ার জন্য, কিন্তু আপনারা তো সিএ এর জন্য আফগানিস্তান থেকে ভোট আসতে পারে এটা মেনে নিতে পারি, কিন্তু আপনারা তো সিএ এর বিরোধিতা করছেন। না, আমি সিএর ক্রমে বলিনি, আমি সিএর ক্রমে বলি। দেখুন, আমার প্রশ্নটা বুঝতে পেরেছি কি আমি কি বলতে চাইলাম? হ্যাঁ, বুঝেছি। দেখুন, আমরা তো ভারতবর্ষের পার্লামেন্টে তো 545টা আসন, তার মধ্যে এরা বলছেন 400 পাবে। সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না। এবার এরা যদি অন্য কোনো দেশের পার্লামেন্টের সংখ্যা গুণে বলে দেন, সেটা অন্য ব্যাপার। আর দেখুন, সিএ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এদের একটা বিল আনিয়েছিলেন 5 বছর আগে, তার রুলস বের করতে 5 বছর লেগে গেল। ফলে এরা যে ভিকটিম কার্ড করে খেলার চেষ্টা করছে, বা এরা যেভাবে ভোট আপিসমেন্ট করছে, সেটা মানুষ স্পষ্ট হয়ে বুঝে গেছেন, এবং তার উত্তর এরা ঠিক সঠিক সময় পাবে। বেশ অনুরাগবাবু, আপনাকে যথার্থ সময় দিয়েছি তো, বলার সুযোগ পেয়েছেন নিশ্চয়ই। ধন্যবাদ। ওকে, রুবি ম্যাম বলুন, এবার বলুন। এই যে শুনলাম 5 বছর লেগেছে, 2011 সালে কল্যাণ ব্যানার্জিকে মমতা ব্যানার্জি এই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের জন্য একটা অ্যাক্ট লিখতে বলেছিলেন। আজকে পর্যন্ত কল্যাণ ব্যানার্জি সেটা দিতে পারেনি, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, হিন্দু মুসলমান আমরা করি না, মমতা করে। এই দুধেল গাইদের যে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট এক কথায় এটা নস্যাৎ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। আর তার সঙ্গে আমি তৃণমূলের এই ছোট ভাইটিকে জানিয়ে রাখতে চাই, কেসি কাপাস যিনি এই মামলাটি করেছিলেন, অ্যাডভোকেট কেসি কাপাস, তিনি কিন্তু শুধু তৃণমূল সাপোর্টার নন, তিনি আবার তৃণমূলের স্টেট প্যানেলে রয়েছেন। আমি তো হাইকোর্টে আছি, উনিও হাইকোর্টে আছেন, এইসব গুলো বলে দিলাম। আর মমতা ব্যানার্জি এখন সাধু সন্ন্যাসীদের চরিত্র হননে লেগেছেন। উনি কার্তিক মহারাজকে লোকটা বলে কথা বলেছেন, কিন্তু আমার পারিবারিক ভদ্রতা এবং আমার শিক্ষা দীক্ষা আমার কিন্তু মমতাকে মেয়ে ছেলে বলার কোনো অধিকার দেয় না, আমি বলবো না। কিন্তু মমতা বলে ওই লোকটা বলে, আমি কিন্তু ডিস্টার্ব করিনি ভাই, ডিস্টার্ব করো না, কেমন? তো এইভাবে করে, যার জন্য আজকে পুরো সাধু সন্ত সমাজকে রাস্তায় নামতে হয়েছে, হয়ে তাদের বলতে হচ্ছে যে এই অধিকার মমতাকে দেয়া হয়নি যে মমতা এসে সাধুদের চরিত্র হনন করবেন। এবং কার্তিক মহারাজ তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে মমতা বলেছে, কার্তিক মহারাজ নাকি বলেছেন
যে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেব না। কার্তিক মহারাজ পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই যে তৃণমূলের এজেন্ট বসতে দেব না, এই কথাটার একটা ভিডিও বা এই কথাটা উনি আমাকে দেখান, বা কেউ বলেছে এরকম একজন সমর্থক এসে বলুন, আমি সবকিছুতেই ক্ষমা চেয়ে নেব। আর একটু আগে বলা হলো যে রাম মন্দিরের রামলালার মূর্তি দেখাচ্ছে, আর ওরা কি করছে, ওদের মৌলবীরা চিঠি লিখে বলছে সকলে মমতাকে ইয়ে করো, সাপোর্ট করো, ভোট দাও, ইসলাম খতরে মে হ্যায়। এদের তো একটাই কথা, ইসলাম খতরে মে হ্যায়। আর সিএ নিয়ে ওদের এত কথা বলার কি আছে? আমরা তো এখানে মুসলমানদের ঢুকতে দেবো না, কেন ধর্মের ভিত্তিতে যে দেশটা দুভাগ হয়েছিল সেখানে ধর্মের ভিত্তিতে ওটা পাকিস্তান হয়েছে মুসলমান দেশ, বাংলাদেশ হয়েছে, তখন পূর্ব পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ হয়েছে মুসলমান দেশ। তাহলে সেখানে কেন মুসলমানরা অত্যাচারিত হবে? এখানে বলাই হয়েছে অত্যাচারিত ধর্মীয় ভিত্তিতে, যা ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসবে, সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আফগানিস্তান থেকে যারা আসবে, এই সমস্ত তাদের দেওয়া হবে। তার কারণ এখানে তো মুসলমানরা তো তারা দারুণ আনন্দে আছে, তারা ইয়েতে তাদের মুসলিম ইসলামিক কান্ট্রিতে, তাহলে তারা সেখানেই থাকুক। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে অরিন্দম বাবু জুড়ে নেই, জয়দেব বাবু জুড়ে নেই, সেই জন্য আপনাদের দুজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো যাবতীয় বিষয় নিয়ে, ষষ্ঠ দফার নির্বাচন নিয়ে। আমি প্রথম সুযোগ দেবো একেবারে তৃণমূলের সমর্থক, বলুন। দেখুন, ষষ্ঠ দফার নির্বাচনের পরে 1 জুন 7ম দফা নির্বাচন হবে। বাংলার মানুষকে যা ভুল বুঝিয়ে গতবার ভোট করা হয়েছিল 2001-এ লোকসভার সময় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে ভুলভাল বুঝিয়ে 2020-তে যে ভোট করা হয়েছিল ভুলভাল বলে, মানুষ সেটা বুঝে গেছে। বিজেপি আরে ম্যাডাম, আপনি বলতে দিন, আপনি কি আমার খাতা চেক করছেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। গতবার দেখুন, পড়াশোনার কথা বলবেন না। আপনি ভালো অ্যাডভোকেট হতে পারেন, আপনি সিএ নিয়ে যে পয়েন্টগুলো বলেছেন না, আপনার দলও সেই কথা বলবে না। আপনি লাস্ট মোমেন্টে ট্রিগার্ড হলে হবে না, প্লিজ এটা 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট। রুবি ম্যাম প্লিজ, না প্লিজ, রুবি ম্যাম প্লিজ, না এভাবে হবে না, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, দুজনকে 1 মিনিট করে বলার সুযোগ দিয়েছি, প্লিজ আনইন্টারাপ্টেড। রুবি ম্যাম প্লিজ, আপনার কাছে ডিবেট করতে আসছে, কেন আসবে আপনার কাছে ডিবেট করতে? রুবি ম্যাম প্লিজ, আসবে না। শুনুন, আপনাদের আমরা পাঁচটা দিই। রুবি ম্যাম প্লিজ, না রুবি ম্যাম না, এভাবে হবে না। 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিয়েছি আনইন্টারাপ্টেড, প্লিজ। না রুবি ম্যাম প্লিজ, রুবি ম্যাম প্লিজ। বিন্দু আকার 4 বর্ষ আকার এইসব বলে গালাগালি দিতে পারে। রুবি ম্যাম প্লিজ, না আমি সেন্সর করছি, প্লিজ না এভাবে হবে না। রুবি ম্যাম প্লিজ, আমাদের মুখ্যমন্ত্রী আনইন্টারাপ্টেড 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিয়েছি। উনি বাংলার মুখ্যমন্ত্রী, উনি না প্লিজ, না আমি বিসিআর কে বলবো দুজনেই ফেটা ডাউন করতে, এভাবে হবে না। আমি দুজনকেই বলার সুযোগ দেব, 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিয়েছিলাম। বেশ, আমি একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আমি ক্ষমা প্রার্থী। একেবারে অন্তিম লগ্নে এসে আপনারা যেভাবে ট্রিগার্ড হলেন, আমার কাউকে সময় দেওয়া সম্ভব হলো না। দুজনকেই অশেষ ধন্যবাদ, এবং যারা জুড়েছিলেন, জয়দেব বাবু থেকে শুরু করে অরিন্দম বাবু, আপনাদের 4জনকেই অশেষ ধন্যবাদ টাইপ টিভি বাংলা জয়েন করার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত যে কথা দিয়ে শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মমোহ নিয়ে, আর সেই ধর্মমোহ দিয়েই আজ শেষ করলাম। তার কারণ আপনারা দেখলেন লাস্ট মোমেন্ট ট্রিগার্ড হলেন, এবং দুজনেই হিন্দু এবং মুসলমান নিয়ে কথা বলবেন। মানুষ আদতেও বিচার করবেন 4 জুন, আদতেও ধর্মের ভিত্তিতে ভোট নাকি ডেভেলপমেন্টের ভিত্তিতে। এরকমই টান শো দেখার জন্য নজর রাখতে হবে টাইপ টিভি বাংলার পর্দায়। এক কথায় অঞ্জনে, নমস্কার।